আমরা যেখানে মিটিং করছি সেটা হলো নৈহাটি, একদম থানার পাশে। ডান দিকে থানা, বাঁ দিকে একটু হেঁটে গেলে গৌরীপুর জুট মিল, তারপরে একটু এগিয়ে গেলে জেনসন নিকলসন, তারপরে একটু এগিয়ে গেলে নৈহাটি জুট মিল কোন রকম চলছে, তারপরে আইপিপি মানে পেপার পালস, আরো একটু ডান দিকে চলে যাবেন তো নদিয়া জুট মিল। আমরা 34 বছর ক্ষমতায় যখন সিপিএম ছিল তখন আমরা বলতাম 55,000 কলকারখানা বন্ধ করে দিয়েছে সিপিএম। 12 বছর ধরে তৃণমূল ক্ষমতা। এই 12 বছরের মধ্যে গৌরীপুর জুট মিলকে নিয়ে, জেনসন নিকলসনকে নিয়ে কি হয়েছে এটা আপনারা সবাই জানেন। মে দিবসের নামে আজকে পার্থভূমিক টিটাগড়ে কিছু মমতাজীবী, কিছু ওই এনডিপিএস খাওয়া কাউন্সিলর আর কিছু আর্টিস্টদেরকে নিয়ে একটা মিছিল বের করেছে। সেই মিছিলে উনি গুন্ডারাজ শেষ করছে। ওনার একদিকে গুন্ডা, ডান দিকে কিছুদিন আগেই বাড়ি পাশেই প্রায় 100 বম পাওয়া গেছে, উনি গুন্ডারাজ শেষ করছে। এই বমটা কিন্তু বাংলার পুলিশ হয়তো সামনে এসেছিল, কিন্তু ইলেকশন কমিশনকে কমপ্লেন করার পরে স্টেট পুলিশ গিয়ে ওটাকে ধরেছে। উনি গুন্ডারাজ শেষ করবেন। 12 বছর ধরে মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রী, উনি এখানকার মন্ত্রী, এখানকার জেলার সব থেকে বড় তৃণমূলের নেতা, ব্যারেকপুরের পুলিশ কমিশনার, ওনার কথায় উঠবোস করে তিনি গুন্ডারাজ শেষ করবেন। আর এখনো গুন্ডারা ঘুরে বেড়াচ্ছে, উনার মঞ্চেই বেশি ঘুরে বেড়ায়। উনার মঞ্চে ডান দিকে বাঁ দিকে সব বসে থাকে। ওনার মিছিলে প্রত্যেকটা ছবি যদি আপনি দেখবেন তো ওনার ছবিতে আপনি পাবেন উনি আবার গুন্ডারাজ শেষ করবেন। আমি কোনো আর্টিস্টের বিরোধী নই, কিন্তু আর্টিস্টদের অপমান করছে এই ভদ্রলোক। একটা আর্টিস্ট যারা থাকেন তারা মনে দিক থেকে আর্টিস্ট থাকেন, কিন্তু আর্টিস্টদেরও বদনাম করছেন উনি। এমন নাটক করলেন কি আশেপাশে কিছু দেখতে পাচ্ছেন না, সবটা উপরে দেখছেন। গৌরীপুর জুট মিলে কিছু নেই, মাটি অব্দি বেঁচে দিয়েছে, মেশিন অব্দি বেঁচে দিয়েছে, ছাদ ভেঙে পড়ে গেছে, ছাদটাও তার ইটটাও বেঁচে দিয়েছে। সারা রাত ট্রাক লাগিয়ে মাল চুরি হতো, স্ক্র্যাপ চুরি হয়ে যেত। হঠাৎ 1 মাস আগে একটা অডিও ভাইরাল হলো কি উনি নাকি কারখানাটা চালু করছেন। বলছেন উনি মিষ্টি বাঁটো, বাজি ফাটাও, গৌরীপুর জুট মিল চালু হয়ে গেছে। আমি তখনই ভাবলাম গৌরীপুর জুট মিল চালু হয়ে গেছে, এটা কি করে? আমি চালু হবে না এটা বলছি না, কিন্তু আমি যতটুকু জানি 180 কোটি টাকা ব্যাংকের বাকি আছে, আর প্রায় 600 কোটি টাকা লেবারদের বাকি আছে। আমি একবার মমতা ব্যানার্জিকে সরাসরি নিজেই বলেছিলাম এই গৌরীপুর জুট মিল একটা আমাদের শিল্পাঞ্চলে একটা কলঙ্ক আছে, অনেকদিন ধরে বন্ধ আছে, আপনি ওটাকে চালু করিয়ে দিন। উনি বললেন কি করে চালু হবে? তখন ওনাকে আমি একটা লেবার ল কে সামনে রেখে ওনাকে বললাম এর একটাই পথ আছে, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল এই কারখানাটাকে একোয়ার করবে। একোয়ার করার পরে আপনি টেন্ডার করবেন, অকশন করবেন। অকশন করার পরে যে লোকটা নেবে সে চালাবে। তাতে কি হবে, এই যে ওর ডিউগুলো যে আছে, যে অকশন করে যে টাকা ভাড়া দেবে সেখান থেকে ওই ডিউগুলো আস্তে আস্তে যাদের ডিউগুলো আছে সে পেমেন্ট। উনি পূর্ণেন্দু বসুকে ডাকলেন। পূর্ণেন্দু বসু তখন মন্ত্রী ছিলেন, লেবার মিনিস্টার। উনি তাকে ডাকলেন,
পুনেন্দ্রবাবু বললেন কথাটা ঠিকই বলেছেন, কিন্তু ম্যাডাম আমি আপনার সঙ্গে পরে কথা বলব। যাই হোক, তারপরে আমি জানি, আমি কয়েকবার ওই ওখানকার ইউনিয়ন লিডারদেরকে আমি ডেকে বললাম, দেখুন এইভাবে হবে না, এইটা রাস্তা আছে, এইভাবে আপনারা সবাই চেষ্টা করুন। তারপরেই দেখলাম ওই মলয় ঘটক লেবার মিনিস্টার হলো। মলয় ঘটক এমন একটা চোর মন্ত্রী, যে মলয় ঘটক 25,000 টাকা দিয়ে মিটিং করায়, মানে মিল বন্ধ করে দিন, ওকে 25,000 টাকা দিলে মিল মালিকরা ওকে 25,000 টাকা দিয়ে দেয়, সে একটা নেগোসিয়েশন করে যা মালিকরা বলে তার উপরে এগ্রিমেন্ট করে লাগু হবে না হবে, মিল চলুক না চলুক, ওর 25,000 টাকা রোজগার হলেই হবে। এখন তো কয়েক হাজার কোটি টাকা মালিক হয়ে গেছে, এখন কথা ছেড়ে দেয়। এখন 14 বার ওকে ইডি ডেকেছে, এখনো একটু আইনে ফাঁক ফাঁক দিয়ে, ও যেহেতু নিজেও লয়ার আছে, কিন্তু লয়ার মানে ওই সুপ্রিম কোর্ট বা হাইকোর্টের লয়ার নেই, ওই আসানসোলে বড়তলা যে উকিল যাকে বলা যায়, ওই আমি যখন তৃণমূল কংগ্রেস শুরু হয়েছিল তখন কতবার আমরা গেছিলাম আসানসোলে, তখন উনি 2 টাকা 5 টাকা ফিস ছিল। এখন উনি কোটি কোটি টাকা মালিক, কয়েক হাজার কোটি টাকা বলুন, কয়লা বালি যা পাথর ফাথর যা আছে সবটা একটা উনারও শেয়ার থাকে। যাই হোক, তো উনি আর একটা ওই এমএলএ আছে যে জগদ্দলে, তারা মিলে একটা স্কিম করলো কি এই কারখানাটা আমরা চালু করে দেবো। কারখানা চালু হলো না, ন্যাচারালি হবেও না, কারখানা চালু হওয়ার জায়গাতেও নেই। অ্যাকচুয়ালি ফ্যাক্ট যেটা আছে সেটা, এখানে গণেশ দা আছে, অনেকে আছে যারা ওই রবি টবি আছে, তারা জানে ওই জেনসন নিকলসনে ট্রাক লাগিয়ে মাটি তুলে বেঁচে দিয়েছে। এই যে আমার রূপক বলছিল ওই বর্তি বিলের কথা, মানে এটা কোনো মিথ্যা কথা নেই। যে কোনো সময় রাত্রিবেলা চলে যান, ওখানকার থানার ওই জেঠিয়া থানার ওসি দাঁড়িয়ে থাকছে, আর বড় বড় যে কি বলা যায় ওকে, ডাম্পার, বড় বড় ডাম্পার পোকলেট লাগিয়ে ওই মাটি তুলে বিক্রি হচ্ছে। ছেড়ে দিন, ওখানকার একটু দূরে আছে, ওখানে হয়তো ওখানকার মানুষের খুব কষ্ট হচ্ছে। আপনি জানেন আজকে কলকাতা থেকে বেশি টেম্পারেচার আমাদের ব্যারাকপুরে থাকে, কারণটা কি? পুকুর আর নেই, যা চোখে পড়েছে সবটাই ভরে দিয়েছে, যত চোখে পড়েছে পুকুর সবটাই ভরেছে। আপনি নৈহাটিতে খুঁজে বেড়ান না পুকুর, মানে বাংলা বাঙালি মানে কি পুকুর মাছ, এটা তো প্রথম কাজ। বাংলা বাঙালির পুকুর মাছ সব ভুলে গেছে। এখন কত পুকুর ভরাট করে, কত সেটাকে বিক্রি করে, আর তার সরাসরি যোগ ওনার সঙ্গে আছে। ওনার একটা চেয়ারম্যান আছে, চেয়ারম্যান ও শুরু থেকে ওই মানে যদি বলা যায় তো 2 4 5 ওই যে রিক্সাওয়ালা ভাইদের ইউনিয়ন করতো আমরা জানতাম। তৃণমূল করতে গেলে যখন তরুণ অধিকারী এখানকার তৃণমূলের নেতা ছিলেন, তখন ওই 2 4 5টা রিক্সাওয়ালা ভাইদেরকে নিয়ে দিয়ে একটা ইউনিয়ন বানায়। ভয়ে অঞ্জন দাশগুপ্তর ভয়ে এরা মিটিংই করতো না, ছেড়ে দিন, সিপিএম এর ভয়ে এরা বেরোতো না। তো এই অবস্থা ছিল, তখন আমাকে এসে মিটিং ফিটিং করতে হতো। এখন এরা অনেক বড় বড় নেতা, বড় বড় কথা, এদের কথা শুনলে বলে বুঝতে পারে। তো যদি কেউ এখানে তৃণমূল কোনোদিন করে থাকে শুরু থেকে, এ তো নিজের মানে কসম খেয়েছিল কি আমি পার্টি করব না। ঢিলন সরকার, তরুণদা, এখন তরুণদার নিজের যে নার্সিং হোম, সেখানে স্কিম করে একটা রুগীকে মারা গেছিল, তারপরে ভাঙচুর করে 30 লাখ টাকা নিয়ে সৌদা হয়েছিল। সবাই জানেন আপনারা, মানে কাউকে ছাড়ে। আমি এই কথাটা এই জন্য বলছি যে এমন একটা লোক যে কাউকে ছাড়ে না, সঙ্গে থাকুক না থাকুক। আমরা বারবার বলতাম মুকুলদা এই লোকটার উপরে বিশ্বাস করবে না, কিন্তু একটা জিনিসে ভালো জানে, যাকে বলে যায় বুঝে নিন কি বলা যায়। ও সবসময় ও নেতাদের পাশে থেকে ওই কিভাবে ভালো ওয়াইলিং করতে পারে ওটা খুব ভালো জানতো। মুকুলদায় ওই টোপে পড়ে গেল। মুকুলদায় দেখুন, আমার একটা প্রবলেম আছে, যে যত বড়ই নেতা হোক, ভুল বললে আমি ভুল বলে দেবো ওনার মুখের উপরে, আর ভালো বললে ভালো বলবো, খারাপ বললে খারাপ বলবো, এদের যা হয়। একবার আমি আপনাকে বলছি, এখানে আমাদের ভারতীয় জনতা পার্টি অনেক নেতারা আছে। একবার বিজনেস সামিট হচ্ছিল কলকাতাতে, তো বিজনেস সামিটে আমরা শুনলাম কি মোদিজি আসবে।
আমরা আমি আমি এটা হজম করতে পারছিলাম। তো আমি সব আমাদের এমপিদেরকে বললাম, তখন হাউস চলছে, আমি বললাম কি ভাই এই মোদিজি যাবেন, ওদের আমরা বলছি 5 লক্ষ কোটি টাকা এরা এমইউ সই করেছে, আর একটা কোনো কারখানা খুলেনি, 5 টাকা ইনভেস্টমেন্ট হয়নি, তো মোদিজি গেলে তো এই চোরদের সিলমোহর লেগে যাবে। আমাদের সব এমপিরা বললো না ঠিকই বলছেন, ঠিকই, এটা তো ঠিকই কথা, চলুন আমরা সবাই যাই। আমরা গেলাম প্রধানমন্ত্রী চেম্বারে, প্রধানমন্ত্রীর সঙ্গে আমরা দেখা করব। আমরা বললাম কি ওনার সঙ্গে আমরা দেখা আর্জেন্ট বেসিসে। তো আমার একটা জানাশোনা আইআরএস অফিসার ছিল, তখন ওনার স্পেশাল অফিসার ছিল, তো আমাদের আদিবাসী সম্প্রদায়ের মানুষ ছিল, রাঁচির ছেলে। তো আমি ওকে বললাম ভাই अभी तो देखा करना ही हम लोग। সবাই গেল, আমরা মোদিজি বুঝলেন কিছু সিরিয়াস ম্যাটার আছে, 10 মিনিট মধ্যে মোদিজি আমাদের ডেকে নেন। সবাই কেউ কিছু বলছে, কেউ কিছু বলছে, আর মোদিজি সামনে গেলে অর্ধেক কথা তো সবাই ভুলে যাবে, সবাই এটা ইনফ্যাক্ট ম্যাটার আছে, এটা কোনো লুকানো ব্যাপার নেই। কিন্তু ভগবানের আশীর্বাদে, মা सरस्वती कृपा, আমি বললাম স্যার कुछ माइंड मत कीजिएगा, हम लोग एक दूसरा कारण से आए। बोला क्या, बोलो बोलो क्यों आए। बोला देखो हम लोग वहां चिल्ला रहा है कि 5 लाख करोड़ का एमयू করেছে, টোটালটাই ফলস, আর যদি আপনি যাবেন তাহলে তো স্ট্যাম্প লেগে যাবে, আর মার্কেটে হাওয়া আছে কি দিদি আপনাকে ফিট করে নিয়েছে ওই জন্য আপনি যাচ্ছেন। তখন মোদিজি বলেন কি বলছো তোমরা, এটা হতে পারে না, এটা হতে পারে না, আমি যাব না, আমি কোনোদিন এটা বলিনি। তো আমার এটা আছে, আমি মুখের উপরে বলার লোক, আমি ওইসব বুঝি না। তখন মোদিজি আসলেন না, মোদিজি বললেন না একটা ভুল, মমতা ব্যানার্জি ভুল বার্তা দিয়েছে। এই মাঝে মাঝে দেখেন না ওই সিপিএম বলে এদের মমতা আর মোদির যে সব ঠিক আছে, তৃণমূল মমতা ব্যানার্জি নিজের লোকদেরকে বলে কেউ কোনো ব্যাপার নেই, আমি বুঝে নেব। এটা বুঝতে পেরেছে তৃণমূলের লোকেরা, যখন 4 জন মন্ত্রী ধরা পড়েছে, এমএলএ ধরা পড়ে যাচ্ছে, পার্টির লোকেরা ধরা পড়ছে, কোটি কোটি টাকা ধরা পড়ছে, এখন আর বলছে না। এখন মমতা ব্যানার্জি বলে না কি কোনো ব্যাপার নেই, আমি বুঝে নেব। এখন শুধু একটাই ব্যাপার আছে, কোনোভাবে ভাইপোটা বেঁচে যায়, ভাইপো ব্যানার্জি বেঁচে যাক, এইটা নিয়ে যে শহীদ হওয়ার আছে হয়ে যাক। পার্থভৌমিক শহীদ হওয়ার জন্য তৈরি আছে, পার্থভৌমিক শহীদ হওয়ার জন্য তৈরি আছে। শেখ শাহজাহানের ম্যাটার যেখানে আছে, শেখ শাহজাহান ওখান থেকে চুরি করেছে, তার বড় অংশ নৈহাটিতে ইনভেস্টমেন্ট হয়েছে, বড় অংশ। এটা কোনো লুকানো, এটা প্রমাণ হবে। এটা আমি যেটা বলছি এটা প্রমাণ হবে, আপনারা দেখবেন এই প্রমাণটা আসবেই আসবেই। তো এরা সব বিরোধীরাও, মানে সিপিএম কংগ্রেসও বলে, আর তৃণমূলের মমতা ব্যানার্জির লোকেরাও বলে, মমতা ব্যানার্জি হয়তো মুখে আমি শুনিনি, কিন্তু লোকেরাও বলে ও দিদি সব ঠিক করে নেবে, দিদি সব ঠিক করে নেবে। কিন্তু ভাই ঠিক করে নেওয়ার, চুরি করলে ধরা পড়বে। ওই আমাদের একটা এখন স্লোগান আছে, চোর ধরো জেল ভরো, এই স্লোগানটা পুরোপুরি একদম ফিক্স আছে, এটা কোনো এখানে কোনো কম্প্রোমাইজ নেই। চোরকে ধরে জেল ভরা হবেই। আর ভাইপো ব্যানার্জি যতই চেষ্টা করো, যতই কোর্ট হাইকোর্ট আমার আপনার টাকা নিয়ে উনি যাবেন, কোটি কোটি টাকা খরচ করবে, কিন্তু আচ্ছা একটা লোক যদি প্রমাণ থাকে কেউ চুরি করেছে বা কোনো ঘটনা ঘটেছে, তাহলে কি বাঁচতে পারে? এটা সম্ভব? সে বাঁচতে পারে না। আমাদের দেশে আর কিছু হোক না হোক, আমাদের দেশে একটা জিনিস আছে, আমাদের দেশে প্রত্যেকটা মানুষ যারা সঠিক আছেন, যারা ভদ্র আছেন, যারা ভালো আছেন, ওই চোরদের কথা বলছি না, তারা কোর্টকে বিশ্বাস করে। কোর্ট যদি কোনো রায় দেবে তাহলে মানুষ একটা বিচার করবে কি না ঠিক আছে। যেরকম রাম মন্দিরের ব্যাপারে বলুন তো, অতদিন ধরে ঝগড়া, অতদিন ধরে এই নিয়ে তর্ক বিতর্ক হচ্ছিল, কিন্তু যেই কোর্ট রায় দিল, তাহলে কোন সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ কিন্তু এটা নিয়ে কোনো আলোচনা, কোনো কোথাও বাধা, কোনো আন্দোলন আপনি কোথাও দেখতে পারেন। তার মানে এভরিবডি, প্রত্যেক মানুষ যারা ভারতবর্ষের মধ্যে থাকে, তারা একটা কোর্টের উপরে বিশ্বাস করে, এটা কিন্তু সবাই। তো আমি শুরু যেটা করেছিলাম কি মে দিবস, শ্রমিক দিবস, শ্রমিক দিবসের নৈহাটিতে একটাও শ্রমিক বাঁচিল, একটাও কারখানা নেই। আর শ্রমিক যদি ওই গুন্ডাদের
সঙ্গে যারা গুন্ডা থাকে তারা যদি শ্রমিক থাকে তো আমার কিছু বলার নেই। এই তোলাবাজরা যদি শ্রমিক থাকে আমার কিছু বলার নেই। এই সিন্ডিকেট যারা চালায়, যারা বালু সিমেন্ট সাপ্লাই করছে, তারা যদি শ্রমিক হয় তাহলে আমি হয়তো ভুল বলছি। কিন্তু হসপিটালে কোনো ট্রিটমেন্ট হচ্ছে না, হসপিটালে সব রোগী ট্রান্সফার হয়ে যায় আপনার মাতৃসদনে, ওখানে 10 টাকা হতে হয়ে যাবে, এখানে 10,000 টাকা লাগে, তাহলে আমার কিছু বলার নেই। ওটাও যদি শ্রমিক থাকে আমার কিছু বলার নেই। আমাদের যারা হকার ভাইরা আছেন ওদেরকে তুলে দিয়েছে, বেচারা না খেয়ে মরে গেছে, বহু লোক সুসাইড করে নিয়েছে। ওদেরকে তোলার পরে যারা এদের লোকেরা যারা ওই বড় মাকে সামনে রেখে যারা রোজগার করছে, যদি এরা যদি শ্রমিক হয় তাহলে আমার কিছু বলার নেই। কিন্তু আমার যতটুকু বুঝি, আমি নিজে শ্রমিকের ইউনিয়ন করা লোক, শ্রমিকের হয়ে আমি নিজেও চাকরি করেছি। আমি চাকরি করার পরে আমি যতটুকু জানি এরা শ্রমিক নয়। আজকে বাংলায় যতগুলো ইন্ডাস্ট্রি বেঁচে আছে, প্রায় সব ইন্ডাস্ট্রি আস্তে 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 ডেড, মরে যাচ্ছে। মরার কারণ একটাই আছে, মমতা ব্যানার্জি এটা বুঝে নিয়েছে কি শ্রমিকদেরকে রাখলে ওনার কোনো লাভ নেই, তাতে শ্রমিক শেষ হয়ে যাক। আর শ্রমিক শেষ হয়ে গেলে আমি ওই 6,000, 8,000 টাকা, 5,000 টাকা কন্ট্রাকচুয়াল জব দিয়ে মানুষকে ভুল বোঝাবো, মানুষকে একটু বিভ্রান্ত করে রাখবো। এখন ধরুন পুলিশের চাকরি আর ভর্তি হচ্ছে না। আগে আপনারা যখন যেতেন ওই লাট বাগানে সামনে রোডের উপরে লাইন দিয়ে ছেলে মেয়েরা লাইন দিয়ে থাকতো, চাকরি ওদের দৌড় হতো, ভর্তি হতো। এখন ভর্তি হয় সরাসরি কন্ট্রাকচুয়াল। পার্টি অফিসে খবর যাচ্ছে, পার্টি অফিস থেকে ওই টাকা দাও, 40,000, 1 লাখ টাকা দাও, আর তারপরে ওই সিভিক ভলেন্টিয়ারে ভর্তি হয়ে যাচ্ছে। পৌরসভাতে এখন ইলেকশন কমিশন পৌরসভার বেশিরভাগ কন্ট্রাকচুয়াল লোকগুলোকে পৌরসভাতে এরা ওর নাম পাঠিয়ে দিয়েছে, তাদেরকে ইলেকশন কমিশন। তৃণমূল বললে তার সঙ্গে সঙ্গে বিজেপি ওই ফেস্টুন হোর্ডিং ছিঁড়ে দিচ্ছে, আর বিজেপি যদি কোনো কমপ্লেন করছে তৃণমূলে এসছে তো তাকে সময় দেওয়া হচ্ছে কি আমরা সময় দিচ্ছি, একদিন সময় দিচ্ছি, তারপরে হয়তো এই করছে। তো এটা হবে, এটা করে দিয়েছে মমতা ব্যানার্জি। আর চাকরি বলে কিছু থাকবে না, বাংলায় কোনো চাকরি হবে না। 6,000, 8,000 টাকা চাকরি এটা এনা। হ্যাঁ, একটা জিনিস সুযোগ করে দিয়েছে, সিভিককে বলেছে ভাই তুমি যত পারো রাস্তায় ছেলে মেয়েরা প্রেম করতে যাবে, একটু হেলমেট ছাড়া যাবে, ও গাড়িটা ধরে নাও, চাবি কেড়ে নাও, ওর থেকে টাকা নিয়ে নাও। মানে তুমি তোলাবাজি করতে পারো, তোমার তোলাবাজি করা। এখন সিভিক ভলেন্টিয়ারকে দিয়ে আপনার নামে কেস থাকুক না থাকুক আপনার বাড়িতে পৌঁছে যাচ্ছে, আপনিও ভয় পাচ্ছেন। বেশিরভাগ মানুষ পুলিশ শুনলে ভয় পায়, কি পুলিশ কেন এসছে এটা ভয় পায়। তো কিন্তু যে পুলিশ গুলো আজকে এই কাজগুলো কাণ্ডগুলো করছে তাদের বাড়ির লোক আর চাকরি পাবে না, এটা নিশ্চিত আছে। বাংলায় চাকরি বলে কিছু নেই। উনি মাঝে মাঝে বলছেন তাকে 10 লাখ লোককে চাকরি দিয়েছে, দেবেন। আরে দিদিমণি 26,000 লোকের চাকরি চলে গেল। আপনি ভাষণ দিচ্ছিলেন কি 26,000 লোকের পাশে মমতা ব্যানার্জি আছে। দিদি আপনি পাশে ছিলেন, আপনার লোকেরা পয়সা নিয়ে চাকরি দিয়েছিল, তার জন্যই 26,000 লোকের চাকরি গেছে। আপনার জন্যই 26,000 লোকের চাকরি গেছে। আপনি যদি সঠিক লোকে ওখানে চুজ হতো, সঠিক লোককে আপনি যদি চাকরি দিতেন সঠিকভাবে, সঠিক প্রসেস মেনে, তাহলে কিন্তু এটা হতো না আপনার জন্য। এখন সব তৃণমূলের একটাই বল, লক্ষ্মী ভান্ডার আমরা দিচ্ছি, লক্ষ্মী ভান্ডার দিচ্ছি, লক্ষ্মী ভান্ডার দিচ্ছি। লক্ষ্মী ভান্ডার না দিচ্ছে মনে হচ্ছে ওই কি বলা যায় 5 কোটি টাকা লটারি পড়ে গেছে। আরে দিদিমণি আপনি একটু হিসাব করুন, 500 টাকা আগে দিত, কত বছর আপনি টাকা যদি জোগান করবেন, তাহলে আপনার ছেলেকে কোনো স্কুল টিচার বা কোনো পুলিশে চাকরি দেওয়ার জন্য বা পৌরসভা চাকরি দেওয়ার জন্য, বা আপনার যে বিধায়ক আছেন এখানে মন্ত্রী, তিনি নিজে জিটিওতেও ফেসে আছেন, ওই দার্জিলিং এ পাহাড়ে ওই নিয়োগ দুর্নীতিতেও ফেসে উনার নাম এসে গেছে। উনার একটা বাচ্চা ছেলে একটাকে রেখেছেন ওই তৃণমূল ছাত্র পরিষদে সভাপতি, ওরও নাম এসছে, উনারও নাম এসছে। তা আমি যেটা বলছিলাম কি 1000 টাকা দিয়ে কত বছর এই টাকাটা আপনি যোগান দেবেন কি আপনার ছেলে চাকরির জন্য 10 লাখ টাকা আপনি খরচ করতে পারেন, কত বছর এই যোগান দেবেন? দিদি যারাই এটা আপনাদেরকে বলছে তাদেরকে এই প্রশ্নটা করবেন কি কতদিন এই টাকা জোগাড় করলে
আমার ছেলে চাকরি হবে, আপনাকে 1000 টাকা দিচ্ছে, সিভিক ভলেন্টিয়ারকে 5000 দিচ্ছে, কাউ কন্ট্রাকচুয়াল জবকে 5000 দিচ্ছে, হ্যাঁ পৌরসভা দিচ্ছে 1000 টাকা পায়, তখন ওরা কি করবে, ওরাও বার্থ সার্টিফিকেটে পয়সা নিয়ে নিচ্ছে, ডেথ সার্টিফিকেটে পয়সা নিয়ে নিচ্ছে, প্ল্যান স্যাংশন তো ছেড়ে দিন, ওটা তো পৌরসভা চেয়ারম্যান টু কাউন্সিলর না দিলে আপনার কোনো প্ল্যান স্যাংশন হবে না। সব জায়গা তোলাবাজি করে কিভাবে মানে তোলাবাজিটাকে অফিসিয়ালি মমতা ব্যানার্জি সরকার করে দিয়েছে। অফিসিয়ালি তুমি তোলাবাজ হো, তৃণমূল মানে তোলাবাজ অফিসিয়াল, ওটা পাশে ব্র্যাকেটে লেখা থাকবে তৃণমূল তোলাবাজ অফিসিয়াল, মানে ওকে পুলিশও ধরবে না, ওকে কেউ ধরবে না, যখন ওকে ইডি সিবিআই ধরবে তখন নাকি প্রতিহিংসা হচ্ছে। এই প্রতিহিংসা জবাব কিন্তু মানুষ দিয়ে দেবে, প্রতিহিংসা জবাব আগামী দিন মানুষ দেবে, এটা সবাই বুঝতে পেরেছে। প্রতিহিংসা জবাব বাংলার মানুষ বুঝতে পেরেছে। আজকে সন্দেশখালীতে আপনি যা করেছেন, শুধু ওখানে সন্দেশখালী নেই, পৌরসভার ঠিক অপোজিটে একটা অফিস আছে, দেখেছেন? ওটা কি সন্দেশখালী থেকে কম? ওটা 12টার সময় ওখানেও পিঠে খাওয়া হয়, আপনি কি জানেন না? সবাই জানেন তো ওখানে পিঠে খাওয়া হয়, কে জানেন না? কখনো ছেলে পিঠে খায়, কোনো বাবা পিঠে খায়, পিঠে তো খাওয়া হয়। তো এইখানে ও এটাকেও নৈহাটিটাকে উনি সন্দেশখালী প্রায় বানিয়ে রেখে দিয়েছেন। এই জায়গাতে এখন আপনাকে নিজেকে ভাবতে হবে, নৈহাটির মতন জায়গাতে যেখানে ঋষি বঙ্কিমের জায়গা, এই বলছিল না ছাত্রদের শিক্ষা ব্যবস্থা করব, ভাই তোমার ছাত্র যে ইউনিয়ন করে যারা, তারা জিটিএ তে চাকরি দেওয়ার পয়সা নিচ্ছে, এডমিশনের জন্য পয়সা না, ওই কি বলা যায়, ওই আপনার ওখানে যে নাচ গান করে ওই বছরে একবার, তার জন্য টাকা 15 লাখ 20 লাখ টাকা তুলে নৈহাটি উৎসব নামে, ওই নৈহাটি উৎসব নামে কোটি কোটি টাকা তোলা, কোটি টাকা তোলা হচ্ছে। কার থেকে তুলছে? ব্যবসায়ীদের। ব্যবসায়ীদের সুবিধা কে দিচ্ছেন? ব্যবসায়ীদের নৈহাটি উৎসবের নামে টাকাও যাচ্ছে, তারপরে মিটিং মিছিলের নামে রোজ টাকা তোলা হচ্ছে, আর মানুষকে ভয় দেখানো। আরে আপনি যদি অত কাজ করে থাকেন বসুন না, আমিও বসে যাচ্ছি, আমি তো কোনোদিন সরকারে ছিলাম না, আমিও বসে যাই আজ থেকে, আপনিও বসে থাকুন। আপনি খুব কাজ করেছেন, মমতা ব্যানার্জি খুব কাজ করেছেন, মোদিজি, আমরা বলছি মোদিজি কাজ করেছেন, আপনি বলছেন মমতা দির কাজ। মানুষ উপরে ছেড়ে দিন কাকে ভোট দিচ্ছে, তাহলে ওই ব্যানার ছেড়ে দিচ্ছেন কেন, পোস্টার ছেড়ে দিচ্ছেন কেন, আপনি এই করে দিচ্ছেন কেন, কাউকে ধমকাচ্ছেন কেন? আর 107 কাটা দরকার কি আছে? আপনিও বাড়িতে বসে থাকুন, আমিও বাড়িতে বসে থাকি। আপনি বলছেন দিদিমণি কাজ করেছেন, আমি বলছি মোদিজি কাজ করেছেন, তো এই দুজনের আমরা অনুগামী আছি। তো মানুষ ফেসলা করে কি মোদিজি কাজ করেছেন কি মমতাজি কাজ করেছেন, তার জন্য তো ব্যানার ছেড়া দরকার পড়বে। কাউকে 107 পুলিশকে দিয়ে 107 110 কাটার দরকার নেই, এটা তো কোনো দরকার পড়বে না। কিন্তু আপনি আপনাদের মানুষের উপরে ভরসা নেই। এখন রোজ মিটিং কিসের জন্য হচ্ছে জানো? কিভাবে ভোটটাকে স্লো করাতে হবে, স্লো। আরে মূর্খ আছে তোমরা, ডিজিটাল যুগ আছে, তুমি স্লো করাতে পারবে, তুমি ভোট আটকাতে পারবে। প্রত্যেকটা মানুষের কাছে ইলেকশন কমিশনের ফোন নাম্বার আছে, আপনাদের কাছে টোল ফ্রি নাম্বার আছে, আপনারা সরাসরি লাইভ লোকেশন পাঠিয়ে দেবেন। এই পুলিশও আপনাদেরকে আটকাতে পারবে না, ওখানে প্যারামিলিটারি কিউআরটি যাবে আর আপনাকে নিয়ে গিয়ে ভোট করাবে। এই তৃণমূল কংগ্রেসের কোন গুন্ডা আপনাকে আটকাতে পারবে না। এই গুন্ডারাজ খতম করার নাম করে গুন্ডাদেরকে নিয়ে ঘুরে বেড়াচ্ছে আর মানুষকে ধমকাচ্ছে, মানুষকে চমকাচ্ছে। আর তো আর ছেড়ে দিন, জুবলি ব্রিজের নিচে রোজ বালি আর মাটি তুলে পুরো জুবলি ব্রিজ যে কোনো সময় দেখবেন আপনি, এই জুবলি ব্রিজে হোল লাইফ চলতে পারে না, ওর অবস্থা ওই হবে। আর তারা স্পন্সর, ওই যে আছে না ওই হোর্ডিং, ওখানে দেখবেন স্পন্সরশিপ বাই ওই বালু যে তুলে তার নাম স্পন্সরশিপ করছে। এই তো উনি শিল্পী, সাহিত্যিক, উনি নাটক করেন, উনি বুদ্ধিজীবী। আজকে বুদ্ধিজীবী, একটা সময় বুদ্ধজীবী বুদ্ধি ছিলেন, একটা সময় মমতাজীবী হয়ে গেছে। আর যারা অরিজিনাল বুদ্ধিজীবী আছেন তারা ভয়ে ঘরে ঢুকে গেছেন কি ভাই এদের চক্করে থাকবো না, নাহলে এরা কখনো আমাকে 4 থাপ্পড় দেবে বা আমার বাড়ি তৈরি করার সময় আমার থেকে টাকা নিয়ে নেবে। আপনার মনে আছে তো সুভাষচন্দ্র বোসের যিনি
ভাইয়ের ছেলে আমাদের এমপিও ছিলেন, প্রিন্সিপাল ছিলেন, প্রফেসর ছিলেন, আমেরিকা থেকে এসে তো উনি নিজের বাড়ি রিপেয়ার করছেন, নিজের বাড়ি। ওখানে কাউন্সিলরদের কলকাতাতে পৌঁছে গেছে মোটর সাইকেল নিয়ে, এই কাজ হচ্ছে কেন, বন্ধ করো বন্ধ করো। বলে কি হলো ভাই? বলে কাজ কেন বন্ধ করবো? বলে না, কাজ বন্ধ করবে। অমুক দাদা কাউন্সিলর সঙ্গে দেখা করেনি। বলে এটা সুভাষ বোসের বাড়ি। বলে কোন সুভাষ দা? ওসব সুভাষ বোসকে আমি চিনি না। তো আপনি কাউন্সিলর সঙ্গে দেখা করুন, টাকা দিন, তারপরে কাজ হবে। এই চলবে না। আপনি কালকাটা কর্পোরেশনে অদ্ভুত অবস্থা আছে, কাউন্সিলরের চামচারা ওই কার্ড, ভিজিটিং কার্ড ছাপিয়ে রেখেছে। আপনাকে যাবে, কার্ড দেবে, বলবে আপনি ফোন করবে, টাকা দিয়ে যাবেন, তাহলে কাজ হবে। সেম এখানে কার্ড এখনো চালু হয়নি। এখানে গিয়ে দাদাকে ফোন ধরিয়ে দিচ্ছে, দাদা ফোন নিয়ে দাদা এই করছে। যাই হোক, অনেক সময় হয়ে গেছে, আপনারা অনেকক্ষণ ধরে আমার ক্ষমা করবেন, আমি লেটে এসছি। আমি একটু দত্তপুকুরে চলে গেছিলাম। তাই আগামী 20 তারিখে ইলেকশন। পদ্মফুল 1 নম্বরে সবসময় আমার নাম থাকে। 1 নম্বরের নাম বাবা মা এমন নাম দিয়েছে, 1 নম্বরই থাকবে। 1 নম্বর নম্বর বাটন টিপে সরাসরি মোদীজিকে ভোটটা যাবে। আর আপকি বার এই 400 পারের স্লোগান নিয়ে আমরা এগোচ্ছি। মোদীজি কালকে বলেছেন কি সুইপ করবে বাংলা। এদের অবস্থা খারাপ, এখন থেকে বলতে শুরু করছে ইভিএম গড়বড় আছে, ইভিএম গড়বড় আছে। যখন এরা জিতবে তখন ইভিএম ঠিক হয়ে যায়, আর যখন বিরোধী কেউ জিতবে বা আমরা জিতবো তখন বলবে ইভিএম খারাপ হয়ে গেছে, ইভিএম হ্যাক হয়ে গেছে। তো এইসব চলবে। মমতা ব্যানার্জির মতন একটা অফিসিয়ালি মিথ্যাবাদী, এর থেকে বড় মুখ্যমন্ত্রী আপনি পাবেন না। আর ভাইপোকে বাঁচাবার জন্য যা ইচ্ছা তাই করছেন, যা ইচ্ছা। তো চলুন, আপনাদের কাছে আমরা বলে যাই, আমরা আবেদন করে যাই যে আপনারা যদি মনে করেন যে আমরা সঠিক কাজ করতে পারবো, মোদীজি ভারতবর্ষকে রক্ষা করতে পারবেন, ভারতবর্ষকে $5 ট্রিলিয়ন ইকোনমিতে নিয়ে যেতে পারেন, ভারতবর্ষের মান সম্মান সারা পৃথিবীতে বাড়তে পারে, তাহলে নিশ্চিতভাবে 80 কোটি মানুষকে বিনামূল্যে রাশন দেওয়া, 140 কোটি মানুষকে ভ্যাকসিন দেওয়া। আজকে জানেন, আমি নিজেই স্টান্ট হয়ে গেল। আমাকে একজন বয়স্ক লোক, আমি প্রচারে গেছিলাম, আমার হাত ধরলেন, বললেন কি আমাদের প্রাণ কিন্তু মোদীজি বাঁচিয়েছে। আমি কিন্তু একটু ঘাবড়ে গেলাম, কি করে ইনি বলছেন? উনি বললেন যদি করোনা ভ্যাকসিন না হতো লক্ষ লক্ষ আমরা আমাদের মতন সিনিয়র সিটিজেন মানুষ মারা যেতেন। একটা স্যালুট তো হয় মোদীজি নামে, কি আমরা মোদীজির জন্য 140 কোটি মানুষ 2টো ডোজ তারপরে বুস্টার ডোজ পেয়ে আজকে মানুষ বেঁচে আছে। সারা পৃথিবীতে রিসেশন হলো, কিন্তু এই করোনা সময় ভারতবর্ষে কোনো রিসেশন হয়নি। এটা মোদীজি যদি না থাকতেন এই রিসেশনটা ভারতবর্ষে হতো, মানুষ না খেয়ে মরতেন। তাই সবার কাছে আবেদন রেখে যাই, মোদীজিকে ভোট দিন। আপনার মোদীজিকে ভোট দিয়ে ভারতবর্ষকে রক্ষা করুন, ভারতবর্ষকে এগিয়ে নিয়ে যান। মাঝে মাঝে এদের মতন এদের তৃণমূলের লোকেরা বা কংগ্রেসের লোকেরা কি বলে মাঝে মাঝে কি চীন ঢুকে গেছে। আরে ভাই, চীন ঢুকে গেছে, চীন তো তোমার আমলে ঢুকেছিল। এখন তো চীনকে পিটিয়ে আমাদের সেনাবাহিনীরা ব্যবস্থা করে দিচ্ছে। আর বর্ডারে আমার নিজের সানিল্লা আর্মিতে আছে, নিজের সানিল্লা আর্মিতে একটা বড় অফিসার আছে। ও আমাকে একদিন বলছিল, বলো বাবা এরকম অবস্থা ছিল একটা সময়, কারগিলে আমাদের যেতে গেলে 2.5 দিন হেঁটে যেতে হতো, 2.5 ডে, 2.5 দিন হেঁটে যেতে হতো। এখন কারগিলে একদম রোড, ফ্লাইট, এয়ারপোর্ট, রোড এমন বানিয়ে দিয়েছে কোনো ফ্লাইট নেমে যায়। তো এই হলো মোদীজি। আগে দেশ বাঁচবে, তারপরে আমরা বাঁচবো। দেশ না বাঁচলে আমরা কোনোদিন বাঁচতে পারবো না। এর নাম মোদীজি এইমস তৈরি করে দিয়েছেন। লজ্জা হয় না দিদি? আপনি এইমস এর ডাইরেক্টর নামে সিআইডি ইনকোয়ারি করাচ্ছেন, এইমস এর চাকরি দেওয়ার নাম করে। দিদিমণি, এইমস এর চাকরি না, ওখানে যে কন্ট্রাক্টর আছে সে নিজের একটা কন্ট্রাক্টর কাজ করবে, সে নিজের কন্ট্রাক্টরের আন্ডারে কাউকে কাজ দেবে, তার জন্য ডাইরেক্টর নামে কেস হবে। এটা পৃথিবীতে কোথাও পাওয়া যাবে না, একমাত্র বাংলায় পাওয়া যাবে। মানুষকে আজকে ওখানে 2000 ছেলে চাকরি পেত, কম থেকে কম 2000 ছেলে চাকরি পেত।
আর মমতা ব্যানার্জি আমাদের মুখ্যমন্ত্রী, আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী কি বলেন, 7 দিনের মধ্যে নার্স তৈরি করে দেবেন, 2 বছরের মধ্যে ডাক্তার তৈরি করে দেবেন। উনি সব পারেন মিথ্যা বলা। এই এপিসোড থেকে আপনি বাংলা যাতে কবে মুক্তি পাবে এটা ডিপেন্ড করছে 2024-এ আপনি কত সিট দিচ্ছেন, কত সিটে আপনি ভারতীয় জনতা পার্টিকে জিতাচ্ছেন, এর উপরে ডিপেন্ড করবে কি এই সরকার থেকে কবে আপনি মুক্তি পাবেন।